আপনার কাছে সংশয়টা কোথায় যে যেনতেনভাবে নির্বাচন হবে? আমাদের সংশয়টা খুব স্পষ্ট। এক নম্বর হচ্ছে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখন পর্যন্ত সে পর্যায়ে সরকারের নিয়ন্ত্রণে নাই যেটা দিয়ে গভর্নমেন্ট একটা সুষ্ঠু নির্বাচন করতে পারে। সেকেন্ড, যারা মেন স্টেক হোল্ডার যারা আছে এখন, বেসিক্যালি যে মেজর দুইটা পার্টি আপনারা জানেন, সেখানে গত এক বছরে আমি বলি একটি পার্টির যে বিহেভিয়ার সারা দেশে বিভিন্ন দখলের ব্যাপারে, চাঁদাবাজির ব্যাপারে তাদের লোকেরা একেবারেই নিয়ন্ত্রণহীন আছে। এখন গতকাল রাত্রেও আপনার একটা পরিবহনের একটা অফিসের ভিতরে সামান্য সিগারেট খাওয়াকে নিয়ে কেন্দ্র করে যে হুলস্থুল হয়েছে, এবং পরে শুনেছি 14 না 16 লক্ষ টাকা কিন্তু চিন্তাই হয়ে গেছে। তো এই পরিস্থিতিতে গভর্নমেন্টের যে স্ট্রং স্ট্যান্ড নেওয়ার কথা ছিল সেটি কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি না। 2 নম্বর হচ্ছে আপনার সুষ্ঠু নির্বাচনের জন্য সকল পলিটিক্যাল স্টেককে নিয়ে নির্বাচনটা কিভাবে সঠিক হতে পারে, আমরা চিফ অ্যাডভাইজারকে বলেছিলাম যে আপনি সকলকে নিয়ে বসেন নির্বাচন কিভাবে হবে। কারণ যারা বাজার দখল করতে পারে নির্দ্বিধায় এবং সেখানে সরকার কোনো স্টেপ নিচ্ছে না, তারা ভোট কেন্দ্র দখল করবে, এটা অনুমান করা বা ধারণা করার ভিতরে বেশি অপরাধ আছে বলে আমি মনে করি। কিন্তু তাহির ভাই, এখানে আমার একটা পয়েন্ট আছে যে আমরা কিন্তু, আচ্ছা আপনি পয়েন্ট শেষ করে নেন, তারপর আমি আমার কথা বলি। আরেকটা হচ্ছে আপনি দেখবেন যে কতগুলো ব্যক্তির যে সমস্ত উক্তি আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলামের পার্লামেন্টে ভোট দিয়ে বাড়ি পর্যন্ত অক্ষত আসতে পারবে না। কেউ বলতেছেন যে কুমিল্লা বোর্ডের চেয়ারম্যানকে ফোন করে বলতেছে তোর কলিজা বের করে ফেলবো, একজন সাবেক এমপি। তো এ ধরনের আচরণ তো ওই দলটি, আমি এটা মনে করি না যে তাদের নেতৃত্ব এটা চায়, কিন্তু তারা তো তাদের লোকদেরকে কন্ট্রোল করতে পারছে না, এটা তো আমাদের কাছে খুব স্পষ্ট। তো সেই কারণেই আমরা সন্দেহ করছি গভর্নমেন্টও সেখানে কোনো স্ট্যান্ড নিতে পারে নাই। ধরেন যেতে মুক্তির কথা বলেছি, গভর্নমেন্ট ডিড নট টেক এনি স্টেপ লাইক দ্যাট। তো এই সব মিলেই আমাদের কাছে এই আশঙ্কা তৈরি হচ্ছে। আমি আপনার কাছে কি এইটা মনে হয় জামায়াতে ইসলামী বাংলাদেশের রাজনীতি শুরু করার পর এখন জামায়াতে ইসলামীর প্রতি মানুষের আস্থা বা সমর্থন, যেটা আপনি বললেন, সেটা সবচেয়ে বেশি আছে? আমি মনে করি অতীতের চেয়ে এখন সেটা বহুফোল্ড, অনেক গুণ বেশি আস্থা এবং সমর্থন আমরা দেখতে পাচ্ছি। আপনি যদি এটা মনে করেন তাহলে আপনার সবচেয়ে বেশি নির্বাচনে যাওয়ার জন্য সবচেয়ে বেশি আকুলি বিকুলি বা আকুতি থাকার উচিত ছিল না? কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি জামায়াতে ইসলামী নির্বাচনে যাওয়ার ব্যাপারে, মানে যেটা হচ্ছে স্বাভাবিক ভোটিংয়ে স্বাভাবিক নির্বাচন, সেটাতে যাওয়ার ব্যাপারে জামায়াতে ইসলামী এর আগে ফেব্রুয়ারি মাসের কথা সবচেয়ে আগে বললো, এখন আবার হঠাৎ করে পিআরের কথা বলে, বিশেষ করে নিম্নকক্ষে পিআরের কথা বলে একটা জটিল মানে আমি কি বলবো, একটা জটিল শর্ত আরোপ করে নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে তাদের অনীহা আমি দেখতে পাচ্ছি। না, নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে আমাদের কোনো অনীহা নেই। আমরাই সবার আগে নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি এবং 300 আসনে আমরাই সর্বপ্রথম প্রাথমিকভাবে আমাদের ক্যান্ডিডেট সিলেক্ট করেছি এবং আমরা সেই প্রচারণা চালাচ্ছি। কিন্তু জামাত ইসলামী যেটা চায় সেটা হচ্ছে নির্বাচন নয়, একটি সঠিক নির্বাচন। শুধু জেনেতন একটি নির্বাচন নয়, একটি ফেয়ার, ফ্রি, পার্টিসিপেটরি এবং সকল মানুষ যাতে উৎসব করে ভোট দিতে আসে এরকম একটা নিরাপত্তার ভিতরে, স্বস্তির ভিতরে যে নির্বাচনটি হবে, যেখানে আপনি যেটা উল্লেখ করেছেন যে যার ভোট ইচ্ছা মতো করে সে দিতে পারবে, জামাত এরকম একটি নির্বাচন চাচ্ছে এবং সেটা ফেব্রুয়ারিতে চাচ্ছে। এটা কথা বলি তাহলে আমরা যখন এইটা বুঝতে পারছি যে আমাদের নির্বাচিত সরকার ক্ষমতায় থাকা অবস্থা, প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকা অবস্থায় আসলে নির্বাচন দিলে সেই নির্বাচন আর সুষ্ঠু হবে না, কারণ সরকার প্রধানের সাথে যেই জিনিসগুলি কামস উইথ দ্য প্যাকেজ, ওরা আসলে নির্বাচনের সাংঘাতিকভাবে প্রভাবিত করে। তো প্রথম সম্ভবত জামাত ইসলামের কাছ থেকে একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ধারণা আসলো, যে এইখান থেকে বলা হলো যে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের জায়গায় থাকি। তখন আমরা দেখলাম যে সরকারই আসলে ক্ষমতায় থাকুক না কেন, সে যদি সরকার থেকে সরে যায়, অন্য কেউ যদি জাস্ট চেয়ারটাতে বসে, তখনই নির্বাচনের চেহারা পাল্টে যায়। এখন কিন্তু
কিন্তু আপনি কোনোভাবেই বলতে পারবেন না যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির লোক বা ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের লোক বা জাতীয় পার্টির লোক বা জামাত ইসলামের লোক। সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যখন আসে, এইটা তো 100% সত্যি কথা যে সরকার আর কোনো একটা দলকে ব্যাক করবে না। আমরা এটাই চাইতেছিলাম যে সরকার তার নিজস্ব দলকে ব্যাক না করুক, যদি না ডক্টর মোহাম্মদ ইউনূস শেষ মুহূর্তে এনসিপিকে ব্যাক করতে চান, সেটাও আমার মনে হয় না যে সেটা হইতেছে। তাহলে সেই ক্ষেত্রে এর চেয়ে ভালো মানে আদর্শ নির্বাচনী সময় আপনারা আর কোথায় পাবেন? আমার মনে হয় এইটা দুষ্ট লোকেরা বলে, যেহেতু জামাতে ইসলামী হিসাব নিকাশ করে দেখছে, কারণ জামাতে ইসলামী হচ্ছে খুবই সুশৃঙ্খল, এবং এটা বল যে তারা দেখছে যে তারা 151 সিট নিজেরা পাইতে পারবে না, সেই জন্য তারা যতটা সময় পারে ইলেকশনকে ডিলে করতে চায়। না, এই ডিলের ভিতরে জামাত ইসলামী সুবিধা কি করতে পারবে? বরং জনগণকে যদি বিভ্রান্ত হয়, আমি মনে করি জামাত সেখানে তার স্ট্যান্ডিং লস করবে। আমাদের জন্য দিস ইজ ভেরি হাই টাইম। আর জনগণ তো বিভ্রান্ত হচ্ছে, জনগণ বিভ্রান্ত হচ্ছে। আপনারা পিআরের কথা বলতেছেন, যেখানে এই পিআরটার জায়গা আপনিও জানেন, আমি জার্মানিতে থাইকে আসছি, জার্মানিতে পিআর সিস্টেমে এটা আছে, এবং এটা হাউ ডিফিকাল্ট ইজ ইট টু ইমপ্লিমেন্ট। এটা আসলে ইমপ্লিমেন্টই করা সম্ভব না আসলে বাংলাদেশে, সত্যি কথা বলতে। কিন্তু আপনারা পিআরের কথা বলে যাচ্ছেন না। আমরা দুইটা পয়েন্টস এখানে বলছি। এক নম্বর কথা হচ্ছে, আমাদের জুলাইয়ের যে চেতনা ছিল সেটা কি ছিল? সেটা ছিল যে আমরা বাংলাদেশে অনেকগুলো ইম্পর্টেন্ট জায়গা আমরা রিফর্মস করব। 2 নম্বর হচ্ছে আমরা গুড গভর্নেন্সের জন্য কতিপয় অ্যারেঞ্জমেন্ট এবং আমরা স্ট্রাকচার তৈরি করব। 3 নম্বর হচ্ছে এখানে ফেয়ার ইলেকশনের জন্য ইলেকশন কমিশনে কিছু পরিবর্তন আনা দরকার। এখন আমরা রিফর্মস কমিশন যেটা হয়েছে, ডক্টর ইউনূস করেছেন, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট হিম, এবং আমরা দীর্ঘ সময় ব্যয় করে অনেকগুলা বিষয় একমত হয়ে জুলাই চার্টার আমরা করেছি। কিন্তু আনফর্চুনেটলি জুলাই চার্টারকে চূড়ান্ত রূপ না দিয়েই ইলেকশন ঘোষণা করে দিয়েছেন ডক্টর ইউনূস। এখানে উনি একটা টেকনিক্যাল ভুল করে ফেলেছেন, কারণ এই ফেব্রুয়ারির ঘোষণাটা উনি অক্টোবরেও দিতে পারতেন। ফাইনাল ইলেকশন ডেট এখানে কথা না, কিন্তু কৌশলগতভাবে উনি কোনো কিছুকেই অর্জন না করে এটা দেওয়ার কারণে যারা জুলাই সনদ চাচ্ছে না তারা একটা সুবিধা পেয়ে গেছে ডিলে করার প্রসেসে যাওয়ার জন্য। তো তাহলে যদি জুলাই সনদও যদি এখানে আপনার বাস্তবায়িত না হয়, তাহলে যেন আগের মতো যদি ইলেকশন হয়, তাহলে 3টা সেশনে যেরকম কালচার ছিল সে কালচারে তো কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা এখানে আশঙ্কা করছি, আমরা খুব স্ট্রেট বলেছি। প্রথম আমি জুলাই সনদের কথা বলি। জুলাই সনদের ব্যাপারে একটা ঐকমত্যের জায়গাটাকে অবশ্যই ইমপ্লিমেন্ট করা দরকার, আইনি ভিত্তি দেওয়া দরকার, এবং এর ভিত্তিতে নির্বাচন করতে হবে। এই ব্যাপারে আমাদের 1-2টি দল বিএনপি সহ ছাড়া আর সকলে আমরা একমত আছি। আপনাকে আমি আর একটা কথা বলি, যে আমি প্রায় বলি যে ইমানের 3 অংশ। একটা হচ্ছে মুখে উচ্চারণ করা, হৃদয়ে ধারণ করা, বাস্তবে পূরণ করা। তো জুলাই সনদেরও কিন্তু 3 অংশ। এক হচ্ছে ঐক্যমত্যে পৌঁছা, এটাকে আইনি ভিত্তি দেওয়া, এবং এটার ভিত্তিতেই আগামী রাজনীতি এবং নির্বাচন করা। তো এটা তো আমরা ঐক্যমত্যে আসছি, কিন্তু এটা আইনি ভিত্তি দিচ্ছে না। এবং ডক্টর ইউনূস সিনসিয়ারলি হোক বা না বুঝে হোক, উনি যেভাবে কোনো কিছু অর্জন না করে ডেট দেওয়ার কারণে একটি বিশেষ দল এটা একটা সুযোগ হিসাবে নিচ্ছে যে তারা জুলাই সনদ মানবে না করে টাইম কিল করছে, এবং দে আর গোয়িং ফর এ ফেভারড একটা ইলেকশনের দিকে তারা যাওয়ার চেষ্টা করছে। দিস ইজ ওয়ান। সেকেন্ড, আপনি যে পিআর এর কথা বলেছেন, পিআর বাংলাদেশের জন্য নতুন, কিন্তু এটা তো সারা দুনিয়ায় ইমপ্লিমেন্টেড হয়েছে। আমাদের পিআর চাওয়ার পেছনে একটা প্রধান কারণ হচ্ছে বিগত 54 বছরের ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচনের ব্যর্থতার কারণে। কারণ কোন ইলেকশনেই কেন্দ্র দখল ছাড়া হয়নি, কম আর বেশি। কোন ইলেকশনেই মানি ইনফ্লুয়েন্স ছাড়া হয়নি, কোন ইলেকশনেই মাসেল মানি এই দুটার কম্বিনেশন ছাড়া হয়নি। সুতরাং এই যে অভ্যাস মানুষের তাহির ভাই অনেকগুলি প্রশ্ন আপনাকে করতে হবে বলে, আচ্ছা আপনি যদি একটু শেষ করেন তাহলে আমি বলি। আপনি পিআরটা একটু শেষ করি। জি, সেটা হচ্ছে আমরা দিস ফার্স্ট রিজন যে মানুষের অভ্যাসের পরিবর্তন ঘটানো উচিত, রাজনীতিবিদদের, পলিটিশিয়ানদের এবং যারা ইলেকশন করবে তাদের। সুতরাং এই পদ্ধতিতে কেন্দ্র দখলের সুযোগ নেই। নাম্বার 1, ইট ইজ অল রিপ্রেজেন্টেড, পুরা ভোটের উপরে এটার একটা ম্যানেজেবল সেজন্য। কিন্তু আমার আরেকটি কথা হচ্ছে এই
পিআর ইজ এ নিউ কনসেপ্ট ফর বাংলাদেশ। তো এটা নিয়ে আলোচনা হওয়া উচিত। সরকার, আমরা যেহেতু মেজরিটি, আপনি জানেন 31টা দল আমরা কনসেনসাস কমিটি মিটিংয়ে ছিলাম, 25টি দল পিআর এর পক্ষে, না না বিএনপি আর কয়েকটি দল মাত্র পিআর এর বিপক্ষে ছিল। কিন্তু দুইটা একটা ডিফারেন্স হচ্ছে যে আপার হাউজে অধিকাংশ লোক পিআর চাচ্ছে আর আমরা ফুল পিআর চাচ্ছি, কিন্তু পিআর অ্যাজ এ সিস্টেম অ্যান্ড ফর এ ভোটিং সিস্টেম 25টা দলেই একমত ছিল 31টার ভিতরে। না না, সেটা তো আপার হাউসটা মিলায়া, আপার হাউস মিলাইলে তো পিআর আমিও চাই, আপার হাউসে পিআর হওয়া। আর আমি একটু আপনাকে একটা করে জিনিস আমি একটু বলি। আমি এটা বলেছি যে আপার হাউস যে আমরা 25টা দল চেয়েছি, জি কয়েকটি দল ফুল চেয়েছে আপার এন্ড লোয়ার। না, কিন্তু লোয়ার হাউসে পিআর চাওয়া, লোয়ার হাউসে পিআর চাওয়া নিয়ে আমার আলাদা প্রশ্ন আছে। আমি একটা করে জিনিসগুলির মধ্যে আসি। আপনি যেগুলি বলছেন যে ধরেন জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আর জুলাই সনদের ভিত্তি না রাখা নির্বাচনের মধ্যে তফাৎটা কি আসলে? নির্বাচনের ক্ষেত্রে অনেক কি বলেন তো? অনেক বলেন। সেটা হচ্ছে জুলাই সনদের ভিতরে যে কতগুলো পয়েন্টসে আমরা একমত হয়েছি, সেগুলার ভিত্তিতে নির্বাচন হলে বা গ্রহণযোগ্য হলে মানুষের সাইকোলজিতে প্রথম বিরাট একটা চেঞ্জ আসবে, নাম্বার 1। নাম্বার 2, সেখানে ইলেকশন প্রপার করার ব্যাপারেও কিছু সাজেশন আমাদের আছে, তো সেগুলো সেখানে ইমপ্লিমেন্টেড হবে। 3, যেগুলো আমরা এখানে একমত হয়েছি সে সমস্ত বিষয়গুলো যদি এখনই না হয়, যেই মেজরিটি পাবে তারা এটা করতে পারে, না করতে পারে। সুতরাং আমাদের জুলাইতে এক্সাম ব্যর্থ হবে, আমাদের সনদ তৈরি করার জন্য যে এনার্জি। আচ্ছা, আমি একটু কাউন্টার করি। প্রথম কথা আপনি বললেন যে এটার মধ্যে একটা সাইকোলজিক্যাল মানে কোনো কিছু আছে যেটা আমরা ধৈর্য দেখতে পারবো, টেনজিবল কোনো পরিবর্তন, যে জুলাই সনদের ভিত্তিতে যদি জাতীয় সংসদ নির্বাচন হয়, আমি ভোটটা যেমনে দিব বা ব্যালট পেপার যেমনে ছাপা হবে সেটার সাথে বা যেমনে গণনা করা হবে সেটার সাথে কোনো তফাৎ আছে জুলাই সনদ ছাড়া যদি নির্বাচন হয়? না, গণনায় কোনো তফাৎ হবে না। কিন্তু আপনারা একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারটা জিততে চাইতেছেন, আপনারা বুঝাই দিতে চাইছেন যে সরকারের নট অনলি সাইকোলজিক্যাল, কারণ ওইখানে যে পয়েন্টগুলো আছে এগুলো যখন অ্যাকসেপ্টেড হবে তখন জনগণ এর ভিত্তিতে তার মাইন্ড সেট করতে পারবে যে এভাবে একটা গভর্নমেন্ট হবে, এভাবে একটা ইলেকশন হবে, এবং এই পরিবর্তনকে সামনে রেখেই সে কাকে প্রেফার করবে ভোট দেওয়ার জন্য, এটা তার মানসিক সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। সেইটা তো আর ইমপ্লিমেন্টেড হওয়ার আর অপেক্ষায় নাই। যখনই জুলাই সনদ বা জুলাই চার্টার, জুলাই ঘোষণা সেগুলি নিয়ে যখন আলোচনায় আসতেছে, সামনে আসতেছে, তখনই তো মানুষের মনে এগুলি আছে যে আমরা দুর্নীতি চাই না, আমরা ঘুষ চাই না, আমরা কেন্দ্র দখল চাই না, আমরা এগুলি চাই না। সেটা তো আর আপনি ইমপ্লিমেন্ট আর কেমনি করবেন? মানে আমার কাছে মনে হয় তাহের ভাই, আপনি তো আমার প্রায় শিক্ষক সমতুল্য, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ব্যাপারটা একাডেমিক, আপনারা তর্কটা একাডেমিক করতেছেন, যে একাডেমিক তর্কটা আসলে সারবত্তাহীন। দ্বিতীয় যে জিনিসটা আপনারা বলতেছেন যে পরের সরকার আইসা এটা করবে কিনা, পরের সরকারে তো আসবেন আপনি করবেন, এটা আপনি বলেন না। ঠিক আছে, আমি যদি হই আমি করব, কিন্তু আমি যদি তখনই করি তাহলে এখন আমি এগ্রি করতে ইমপ্লিমেন্ট করতে, আপনি তো এগ্রি করছেন, বিএনপিও তো মোর অর লেস 90% বিষয়ে, যেগুলি মূল বিষয় এগ্রি করছে তো 90%। কিন্তু এখন আমি দেখছি এর জন্য আপনার এবং আমার শিক্ষক প্রফেসর আলী রিয়াজের বিরাট ভূমিকা আছে, আপনারা তাদেরকে এগ্রি করাইছেন। এই এগ্রি কিন্তু গত 30, 40, 50 বছর আমরা দেখি নাই। না, নো ডাউট। আমি তো আলী রিয়াজ সাহেবকে খুবই ধন্যবাদ জানাই, তার এত ধৈর্য, এত কথা শুনে এতদিনে অন্তত কিছু ইম্পর্টেন্ট জায়গায় আমরা ঐকমত্যে পৌঁছেছি। কিন্তু ঐকমত্যে পৌঁছানোটা একেবারেই অর্থহীন হয়ে যাবে যদি এটার আইনি ভিত্তি এবং বাস্তবায়নের জন্য সেটাকে প্রিপেয়ার করা না হয়। যেমন আপনি বলেছেন, যেমন আপার হাউস, তো আপার হাউস যে আমরা যদি অ্যাকসেপ্ট করি পিআর সিস্টেমে, তাহলে এটাকে যদি আপনি আইনি ভিত্তি না দেন, তাহলে নেক্সট ইলেকশনটাতে আপার হাউস ভিত্তিতে ইলেকশন তো হবে না। নেক্সট ইলেকশন তো আপার হাউসে ইলেকশনই হইতেছে না। নেক্সট ইলেকশনে আরেকটা সরকার আসতেছে, যেই সরকার নির্বাচিত হইয়া আপার হাউসটা করতে হবে, আপার হাউসটা একটা বানাইতেও হবে। সেই আপার হাউসটা আপনি বানাবেন, মানে আমি লজিক, মানে কি বলে এটাকে, যে আরে যে চেয়ার টেবিলগুলি তো কিনতে হবে আপনার, ওই চেয়ার টেবিলগুলিও তো আপার হাউসের জন্য একটা কিনতে হবে, একটা লোগো বানাইতে হবে, এগুলি অনেক কাজ তো, আপনি কইলি তো এখন আপার হাউসটা হবে না। না, এই কাজগুলোই গভর্নমেন্ট যদি সিনসিয়ার হয় তাহলে এটার ভিতরেই হবে। আমি আপনাকে কাউন্টার প্রশ্ন করি, যে জুলাই চার্টার ভিত্তিতে যদি ইলেকশনটা না হয়, তাহলে জুলাই চার্টারের এখানে অ্যাচিভমেন্টটা কি? যে পরে কেউ ওয়াদা করে ইচ্ছে করলে করবে, ইচ্ছে করলে করবে না, তাহলে
what is the benefit the nation will achieve from all না this? তাই ভাই আমার কাছে কিন্তু মনে হয় যে নেশন বেনিফিটেড মেনি থিংস। নেশনের ক্ষেত্রে একটা সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে নেশন এইটা বুঝাইতে পারছে টাইরান্ট হয়ে তুমি যত শক্তিশালী হোক, তোমার কাছে যত আর্মি নেভি এয়ারফোর্স যা ইচ্ছা তাই থাকুক, তুমি আসলে ক্ষমতায় চিরকাল থাকতে পারবে না। নেশন এইটা বুঝতে পারছে এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি এইটা বুঝতে পারছে যে তারা যদি জোর করে ক্ষমতায় থাকে, মানুষের অধিকার না দেয়, তারা ক্ষমতা থাকতে পারে। এটা হচ্ছে নেশন অ্যাচিভমেন্ট। আমি এই জায়গার মধ্যে থেকে একটু আসি তাই ভাই, আপনি আপনারা দেখেন জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আর একটা সুষ্ঠু নির্বাচনকে আমি সাংঘর্ষিক মনে করি না। আমি মনে করি জুলাইয়ের চেতনার মধ্যে, স্পিরিটের মধ্যে এটা ক্রমাগত প্রক্রিয়া এবং এটার মধ্যে থেকে এটা অর্জনের পথেই আমরা আসি। আপনি যেটা বলতেছিলেন যে পিআর পদ্ধতির নির্বাচন ফুল, নিচের হাউসে পিআর পদ্ধতির নির্বাচনের সঙ্গে প্রেসিডেন্সিয়াল ইলেকশনের কোনো তফাৎ আসলে নাই। এই পদ্ধতিতে কেন্দ্র দখল হয় না, আপনি এটা বলতে পারেন। আমরা এরশাদ সাহেবের প্রেসিডেন্ট ইলেকশন দেখি নাই, আমরা জেনারেল জিয়াউর রহমানের সাহেবের প্রেসিডেন্ট ইলেকশন দেখি নাই, রাইট। আমরা শেখ মুজিবুর রহমান সাহেবের প্রেসিডেন্ট ইলেকশন দেখি নাই। না, প্রেসিডেন্ট ইলেকশন হচ্ছে, কিন্তু পিআরএ ইট ইজ নট জাস্ট টেকনিক্যালি অ্যাজ এ প্রেসিডেন্সিয়াল। অ্যাবসলিউটলি এক্স্যাক্টলি। বাকিটা পার্থক্য হচ্ছে একাডেমিক। না, পার্থক্য এই জন্য আছে যে সেখানে প্রেসিডেন্ট, এখানে যে সমস্ত স্টেক হোল্ডার আছে তারাও সেখানে থাকবে, কিন্তু স্পেসিফিক কেন্দ্র দখলের যে বিষয়টি আছে সেই জায়গাটা এখানে আমি মনে করি যে তাহের ভাই আপনি আপনার কর্মী, তাহের ভাই আপনি আপনার কর্মীরে 14 গ্রামে বলবেন যে তুই ওই কেন্দ্র পাহারা দে, সে দখল করবে না পিআর হইলে। আর আমি মনে করি অনেক কমে যাবে, যেহেতু একটু কমবে না তাহের ভাই, একটু কমবে না, কারণ আপনাকে প্রেসিডেন্ট বানানোর জন্য, আপনাকে প্রধানমন্ত্রী বানানোর জন্য উনি সেই কেন্দ্র দখল ওইভাবেই করবেন যেতটুকু উনি এমপি হওয়ার জন্য করতে, আরো বেশি করে করবেন। লেট আস সি। তাহলে তো দেখা যায় ইলেকশনেই কোন পদ্ধতিতে আর আমি এই জন্যই বলতে চাইছিলাম, এইটা তো এরকম না, এরকম অ্যান্টিবায়োটিক না যে আপনি এটা সারবেই আপনি নিশ্চিত করে জানেন। তো আপনি কেন এইটার দিকে আপনি যাইতেছেন? আপনি প্রেসিডেন্ট হন, প্রেসিডেন্ট হয়ে আপনি চেঞ্জ করেন যা যা কিছু চেঞ্জ করার।